আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসী আক্তার, প্রভাষক পরিণতি সুশাসন, খিলগাঁও আইডিয়াল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। কেমন আছো তোমরা আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সকলেই যে যেখানেই আছো ভালো আছো। হ্যাঁ, আল্লাহর রহমতে মিসও ভালো আছে। আর আমিও দোয়া করি তোমাদের জন্য, তোমরা যে যেখানেই থাকো, যে প্রান্তেই থাকো, তোমরা সুস্থ থাকো। এই চলমান এই মহামারী থেকে তোমরা সবসময় মুক্ত থাকো, ঠিক আছে? যাই হোক, আজ তোমাদের সাথে আমার আজ মঙ্গলবার, তোমাদের সাথে আমার ক্লাস। তোমরা প্রতি মঙ্গলবারই মিসের ক্লাস পাবা, ঠিক আছে? অনেকদিন পর তোমাদের সাথে আবার ক্লাসে হাজির হচ্ছি। তোমরা নিজেরাও মানে সম্ভবত জেনে গিয়েছো, আমাদের অনলাইন গ্রুপেও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের সামনে তোমাদের প্রাকৃতিক বছরের পরীক্ষা, তোমাদের প্রাকৃতিক বছরের পরীক্ষার এমটি পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আগামী নভেম্বর মাসের 5 তারিখ থেকে তোমাদের প্রাকৃতিক বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি আশা করব আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা সেই পরীক্ষাতে তোমরা কী করে অংশগ্রহণ করবা। আর তোমাদের উদ্দেশ্যে করে কিছু কথা বলা, আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের নিজস্ব ফেসবুক আইডি, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি না থাকে সেটা ডাউনলোড করে নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা মিসকে দেওয়ার জন্য। তোমার সাথে অলরেডি তোমাদের সাথে অলরেডি আমার কথা হয়, মেসেজেও চ্যাটিং হয়। যাই হোক, তোমাদের শুধু কারিমা ছাড়া তোমরা বাকিরা কেউ এখনও পর্যন্ত তোমাদের পার্সোনাল আইডি নাম্বারটা এবং তোমাদের ফেসবুক আইডি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ আমাকে দেওয়ানি এখনও। তোমাদেরকে আমি আবারও অনুরোধ করছি, আগামী 22 তারিখের মধ্যে তোমরা এই নাম্বারগুলো আমাকে অবশ্যই তোমাদের CLG একটা গ্রুপ যে আছে সেই গ্রুপে আমাকে দিয়ে দিবা। তোমরা যখন দিবা তখন আমি অবশ্যই এগুলো কালেক্ট করে আমি স্যারের নিকট আমি এগুলো জমা দেবো, ঠিক আছে? তোমরা যদি না দাও তাহলে স্যারকে আমি জমা দিতে পারছি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যারা এখনও গ্রামে আছো তারা এখন তো পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক বাবা। এখন তোমরা একটু ঢাকামুখী হও, আর যদি গ্রামে থেকেই থাকো তাহলে ক্লাসগুলি করার জন্য তোমাদের কাছে আমি অনুরোধ জানাবো। তোমরা ক্লাসগুলি করো, নিয়মিত দেখে তোমরা পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করো। তোমরা জানো যে এইবার রেজাল্ট, HSC পরীক্ষার রেজাল্টটা কীভাবে হয়েছে। তাহলে চলমান পরিস্থিতি এমনই চলতে থাকে, তাহলে পরবর্তীতে বা ভবিষ্যতে যে কীভাবে তোমাদের পরীক্ষাগুলো মানে তোমাদের অনুষ্ঠিত হবে বা কী মাধ্যমে হবে আমি বলতে পারছি না। কারণ তোমাদের এইটুকু মাথায় রেখে যে দেখো তোমাদের অন্তপক্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলিও অনলাইন সিস্টেমই হবে। তাহলে যদি এই টাইপের অনলাইন সিস্টেমে পরীক্ষাগুলি হয়ে থাকে তাহলে তোমাদের পরীক্ষাগুলিও কিন্তু অনলাইন সিস্টেমই হবে। তাহলে আমি বুঝতে পারছি না, তোমরা সকলেই কিন্তু অনলাইনে থাকছো। তোমরা তোমাদের নিজেদের মতো করে তোমরা গ্রুপে আসছো, তারপর কথা বলছো, তোমরা নিজেরা মতো করে নিজেরা চ্যাটিং করছো, ফেসবুকেও থাকছো, কিন্তু কেন ক্লাস করছো না, কেন ক্লাস দেখছো না, কেন ক্লাসমুখী হচ্ছ না, কেন পরীক্ষা এখন করছো না, আমি সেটা এখনও বুঝতে পারতেছি না। আর তোমাদের দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্য করে আমি আবারও বলছি, তোমরা দয়া করে আবারও যারা এখনও ভর্তি হও নাই, ভর্তি ফি জমা দেবে, সেশন ফিটা তোমরা সেশন ফিটা জমা দিয়ে দ্বাদশ শ্রেণী তোমাদের নামটা এন্ট্রি করিয়ে নাও। কারণ তোমাদের পরীক্ষা এমন আছে, তোমাদের টেস্ট প্রাথমিক যদি চলে যাবে, প্রি টেস্ট সবগুলি পরীক্ষা হয়তো বা অনলাইনে হবে। কারণ করোনা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত, কলেজ না খোলা পর্যন্ত তোমাদের পরীক্ষাগুলো অনলাইনেই অনুষ্ঠিত হবে। তাহলে কেন তোমরা পিছিয়ে আছো আমি এই জিনিসটা বুঝতেছি না। এমন তো না যে তোমরা অনলাইনে জিনিসটা বুঝো না, তোমরা নিজেরাও আমাদের থেকেও তোমরা আরও বেশি অ্যাক্টিভ। তাহলে কেন সেই অনলাইনের প্রতি, তোমাদের ক্লাসের প্রতি এত অনীহা, আমি সেটাই বুঝছি না। যারা গ্রামে নেটওয়ার্ক পাচ্ছ না, বলতেছো আমাকে যে গ্রামে তোমরা নেটওয়ার্ক পাচ্ছ না, তোমরা যদি ঢাকামুখী হয়ে যাও, এসে ক্লাসগুলি করো, পরীক্ষাগুলি দাও, তোমাদের জন্যই ভালো হবে, তোমাদের জন্য তোমরাই নিজেরাই উপকৃত হবা। যাই হোক, আমি আগামী মাসেই যেহেতু তোমাদের প্রাকৃতিক বছরের পরীক্ষা শুরু হবে, আমি আশা করব আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি আমার পরীক্ষাতে অংশগ্রহণ দেখতে চাই, ঠিক আছে? কারিমা ছাড়া বাকিরা কিন্তু পরীক্ষা দিচ্ছ না। সুস্মিতা, ত্রিপুরা, আমি আবার বলছি তোমাদেরকে সবাই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য। সুস্মিতা,
তারপর রিথি, তারপর হচ্ছে বৃষ্টি, তারপর হচ্ছে আলেয়া, মনির আক্তার, তোমাদেরকে আবারও বলছি তোমরা পরীক্ষা অংশগ্রহণ করো। সম্রাট, শাকিব, মুশফিক, তোমরা পরীক্ষা অংশগ্রহণ করো। চয়ন, অনিক, তোমরা পরীক্ষা অংশগ্রহণ করো। আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা পরীক্ষা অংশগ্রহণ করো, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই মিস করি পরীক্ষা, যখন তোমাদের পরীক্ষাগুলি হয় তোমাদের খাতাগুলি পাই না, আমার খুব কষ্ট লাগে, ঠিক আছে? যাই হোক, আমি যতটুকু জানি তোমাদের চিনি, আমার প্রাণপ্রিয় স্টুডেন্টরা, আমাকে আর এভাবে কষ্ট না দিয়ে তোমরা ক্লাসগুলি করো। প্রতি মঙ্গলবার মিসের ক্লাস হবে, আর আমাদের গ্রুপে জয়েন করো, খিলগাঁও আইডিয়াল কলেজ অনলাইন ক্লাসের গ্রুপে জয়েন করো। গ্রুপে জয়েন করে ক্লাসগুলো প্রতিনিয়ত ক্লাসগুলি করো, প্রতিনিয়ত ক্লাস হচ্ছে, ক্লাসগুলি করো এবং লেখাপড়াগুলি একটু চালিয়ে যাও, পরীক্ষাগুলি অংশগ্রহণ। আর যারা ভর্তি অনেক সেশন ফি এখনো দেওয়া হয়নি, তারা সেশন ফিটা দিয়ে দাও। আর যেই সকল তথ্যগুলি দিয়ে আমি দিতে বললাম আমাকে, সেই সকল তথ্যগুলি অবশ্যই তোমরা দিয়ে দেবে। আর আমাদের প্রাথমিক বছরের পরীক্ষার মধ্যে আমাদের 5টা অধ্যায় আছে। একটা হচ্ছে প্রথম পত্রের আছে 3য় অধ্যায়, প্রথম পত্রের আছে 9ম অধ্যায়, যেটা নাকি জনসেবা ও আমলাতন্ত্র, যেটা নাকি আমরা আগেই পড়ে ফেলেছি। আর হচ্ছে আজকে আমরা পড়বো 3য় অধ্যায়, ঠিক আছে? তারপর দ্বিতীয় পত্র থেকে আছে প্রথম অধ্যায়, তারপর হচ্ছে 2য় অধ্যায়, তারপর হচ্ছে 8ম অধ্যায়। আজকে আমরা প্রথম পত্রের 3য় অধ্যায়টা পড়বো। এটা আমরা ক্লাসেও পড়েছি, জাস্ট শুধু আমি দেখবো আমার স্টুডেন্টদের মনে আছে কিনা। যেখানেই আছো একটু লেখাপড়া করছো নিশ্চয়ই, তাহলে আমি আজকে দেখবো আমার স্টুডেন্টদের পড়াটুকু মনে আছে কিনা। আমি কিন্তু এটা ক্লাসে আবারও পড়িয়েছিলাম, তারপর জাস্ট একটু মূল্যায়ন করার জন্য তোমাদেরকে, যে কতটুকু তোমাদের মনে আছে। আমরা পড়েছিলাম, আমাদের আজকে অধ্যায়টার নাম ছিল 3য় অধ্যায়, প্রথম পত্রের 3য় অধ্যায়। আমাদের অধ্যায়টার নাম ছিল কি? মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। আমরা প্রথম পত্রের 3য় অধ্যায় পড়বো মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। আমরা পড়বো মূল্যবোধ কাকে বলে, আইন কাকে বলে, স্বাধীনতা কাকে বলে, আরেকটু আছে নৈতিকতা কাকে বলে, সাম্য কাকে বলে, ঠিক আছে? তাহলে আমরা আজকে প্রথমত পড়বো মূল্যবোধ কাকে বলে। আমরা পড়িয়েছিলাম আগের ক্লাসে মূল্যবোধ কাকে বলে। দেখো আমাদের প্রথমটা হচ্ছে মূল্যবোধ কাকে বলে। মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধ হচ্ছে কি? মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, এগুলো হচ্ছে কি পরিণত সুশীলের একটি অন্যতম একটি উপাদান। মূল্যবোধ সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো কি? মূল্যবোধ। সমাজ কাঠামোর, ভালো করে খেয়াল করো, সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো কি? মূল্যবোধ। মূল্যবোধের ইংরেজিটা কি? মূল্যবোধের ইংরেজি হচ্ছে ভ্যালু। মূল্যবোধের ইংরেজি কি? মূল্যবোধের ইংরেজি হচ্ছে ভ্যালু। মূল্যবোধ হলো সামাজিক, দেখো তাহলে মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধ হলো সামাজিক রীতিনীতি ও বিধিবিধানের সমষ্টি এবং সমাজের মানুষের মৌলিক একটা বিশ্বাস। আবার শুনো, মূল্যবোধ হলো সমাজের রীতিনীতি ও বিধিবিধানের সমষ্টি। যে রীতিনীতিটা চলছে, যে বিধিবিধানটা চলছে, সেগুলোর সমষ্টি এবং সমাজের মানুষের মৌলিক একটা বিশ্বাস, যা মানুষের রীতি ও চিন্তা চেতনার মানদণ্ড, যা মানুষকে ভালো মন্দ, ন্যায় অন্যায় বিবেচনা করতে সহায়তা করে। তোমার মধ্যে যদি মূল্যবোধ না থাকে, তাহলে তুমি কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, সেই জিনিসটা তুমি বিবেচনা করতে পারবে না। তাহলে মূল্যবোধ হচ্ছে যা মানুষ কি ভালো মন্দ, ন্যায় অন্যায় বিবেচনা করতে সহায়তা করে। মূলত যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে, তাকে কি বলে? আমরা মূল্যবোধ বলে থাকি। আবার দেখো, মূলত হচ্ছে যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে, তাকে আমরা কি বলে থাকি? মূল্যবোধ বলে থাকি। তাহলে মূল্যবোধ হচ্ছে কি? রীতিনীতি, চিন্তা চেতনার মানদণ্ড, যা মানুষকে ভালো মন্দ, ন্যায় অন্যায় কি করে বিবেচনা করতে সহায়তা করে। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, সেইগুলো বিবেচনা করতে সহায়তা করে, তাকে কি বলা হয়? মূল্যবোধ বলা হয়। তোমার মধ্যে যদি মূল্যবোধ না থাকে, তাহলে তুমি কি হবে? পশু সমান হয়ে যাবে।
পশুর সমান, যার মধ্যে মূল্যবোধ নেই সে পশুতে পরিণত হয়। কারণ তুমি যদি বুঝতে না পারো যে কোনটা তোমার ভালো হচ্ছে, কোনটা তোমার খারাপ হচ্ছে, কোনটা এটা ন্যায়, কোনটা অন্যায়, তুমি চুরি করছো সেটা তোমাকে বুঝতে হবে যে চুরিটা কি অন্যায় নাকি ন্যায়। তো তুমি তুমি একজনকে মেরে ফেলছো, খুন করছো, এটা কি অন্যায় ন্যায়, ভালো মন্দ। তুমি এখন লেখাপড়া করছো না বা করছো, কোনটা লেখাপড়া করলে তোমার ক্ষতিটা কি হবে, লেখাপড়া না করলে তোমার ক্ষতিটা কি হবে, সেটা তোমাকে এটা ভালো মন্দের মধ্যে বিবেচনা করতে চাই শেখা, সেটা হচ্ছে কি মূল্যবোধ। তাহলে বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ বিভিন্নভাবে কি করেছেন, মূল্যবোধের সংজ্ঞা প্রদান করেছেন। বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ বিভিন্নভাবে সমাজবিজ্ঞানী মূল্যবোধে কি করেছেন, মূল্যবোধের সংজ্ঞা প্রদান করেছেন। দেখো এইচ.ডি. স্টেইনের মতে, এইচ.ডি. স্টেইনের মতে, এইচ.ডি. স্টেইনের মতে দাগিয়ে নাও, আমাদের কাছে বই আছে। এইচ.ডি. স্টেইনের মতে সামনে নিশ্চয়ই বই রেখেছো, বইটা ভালো করে হাতে রাখো এবং দাগিয়ে নাও। এইচ.ডি. স্টেইনের মতে সে বলেছেন, দেখো জনগণ যার সম্বন্ধে আগ্রহশীল, যার সম্বন্ধে আগ্রহশীল, যা তারা কামনা করে, যাকে তারা অত্যাবশ্যক বলে মনে করে, যার প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে এবং যা তারা করতে আনন্দ পায়, তাই হচ্ছে মূল্যবোধ। দেখো তোমরা ভালো করে খেয়াল করো, জনগণ যার সম্বন্ধে আগ্রহশীল, জনগণ যার সম্বন্ধে, এখন আমি একজনের সম্বন্ধে বেশি আগ্রহশীল এবং কি যা তারা কামনা করে, আমি এই একটা জিনিস কামনা করছি যে আমি এত বড় হয়ে যাব, এই কাজটা করে ফেলবো, যাকে তারা অত্যাবশ্যক বলে মনে করে, আমি যাকে মনে করছি না ওই কাজটাই আমার জন্য শ্রেয়, এবং যার প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে, আমি যাকে সবচেয়ে বেশি গভীর শ্রদ্ধা বোধ করি, যা করতে তারা আনন্দ পায়, আমি যেটা করতে তারা আনন্দ পায়, তাই হচ্ছে মূল্যবোধ। কারণ আমি যে কাজটা করব সেটা প্রতি অবশ্যই আমার কি আগ্রহ থাকতে হবে। আমি যেটা কামনা করছি যে আমি ভবিষ্যতে এই কাজটা করে আমি অনেক বড় হব, সেই কামনাটা যাকে তারা অত্যাবশ্যক বলে মনে করে, আমি যেটা যাকে উদ্দেশ্য করছি সেটা আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটা অত্যাবশ্যক বলে মনে করি, এক যার প্রতি তাদের গভীর শ্রদ্ধা, আমি যে কাজটা করছি নিশ্চয়ই আমি অন্য কারোর কাছ থেকে দেখে এটা করছি, যার প্রতি আমার কি গভীর শ্রদ্ধা বোধ আছে, যা করতে তারা আনন্দ পায়, আমি যে কাজটা করতে আনন্দ পাই, তাই হচ্ছে কি মূল্যবোধ। এটা কে বলেছেন, এটা এইচ.ডি. স্টেইনের মতে, এটা এইচ.ডি. স্টেইনের মতে, ঠিক আছে। তারপর সমাজবিজ্ঞানী আর.টি. কি পোপেনও বলেছেন, কে আর.টি. পোপেন, আর.টি. পোপেন। দেখো আর.টি. পোপেনের মতে তিনি বলেছেন যে মূল্যবোধ সম্পর্কে তিনি বলেছেন, তিনি বলেন ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামে হচ্ছে কি মূল্যবোধ। দেখো আর.টি. পোপেন কি বলেছেন, একটা সহজ একটা সংজ্ঞা দিয়েছেন, দাগিয়ে নাও। তিনি বলেছেন ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামে হচ্ছে কি মূল্যবোধ। কারণ সমাজের যে সদস্যরা আমরা আছি তারা যেটা মনে করছে এটা ভালো, এটা মন্দ, এটা ঠিক, এটা বেঠিক, এটা কাঙ্ক্ষিত, এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমরা আশা করছি, এটা আমরা আশা করছি না, বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামে হচ্ছে কি মূল্যবোধ। মূলত হচ্ছে মূল্যবোধটা কি ভালো মন্দের বিচার বিবেচনা করা হচ্ছে কি মূল্যবোধ, ঠিক আছে। এখন দেখো মূল্যবোধের কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। তাহলে দেখো আমরা কিন্তু গত ক্লাসে আমরা এই তৃতীয় অধ্যায়টা পড়ে ফেলেছিলাম। তোমরা কি করবা, মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি পড়বা। মূল্যবোধ কাকে বলে, পরিবর্তনশীলতা, কারণ মূল্যবোধ হচ্ছে একটা পরিবর্তনশীল, কারণ এক এক সমাজে এক এক জায়গায় তার মূল্যবোধ কি এক এক রকমের তার রূপ ধারণ করে। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখো, আমাদের দেশে যেমন আমাদের এখানে যেমন মদ পান করা একেবারে নিষিদ্ধ, আর পাশ্চাত্যের দেশগুলোতে কি হচ্ছে মদ পানটা তারা একেবারে ইজিভাবে তারা নিয়ে নিচ্ছে, এটা স্বাভাবিক কিছু বলে এটা মনে করছে। ভিন্নতা, এক এক দেশে এক এক রকম এটার কি এটার মধ্যে ভিন্নতা রয়েছে। কারণ কেন বলে এক এক জায়গায় এক একজন, আমরা যেই কাজটাকে ঘৃণা করি অন্য একটা জায়গায় সেই কাজটাকে কি ঘৃণা চোখে দেখে না, ভালো চোখে দেখে।
একতা, মূল্যবোধ সমাজের মানুষকে কি ঐক্যবদ্ধ সূত্রে কি করেন, আবদ্ধ করে ফেলেন। সামাজিক মানদণ্ড, মূল্যবোধ যদিও কোনো আইন বা আইনগত বিধিবিধান নয়, তথাপি এর ভিত্তিতে মানুষের কাজে ভালো মন্দ বিচার করা হয়। কারণ দেখো মূল্যবোধ কি কিন্তু কোনো আইন না, কিন্তু তারপরে আমরা কি দেখো মূল্যবোধ আছে বলে আমরা এটাকে কোনটা ভালো, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এর মধ্যে কি আমরা পার্থক্যটা আমরা লক্ষ্য করতে পারি এবং পার্থক্যটা আমরা করতে পারি। তাহলে আমরা কি মূল্যবোধের বৈশিষ্ট্য দেখলাম। তারপর আছে কি মূল্যবোধের উপাদান বা ভিত্তি। দেখো মূল্যবোধের উপাদান বা ভিত্তিটাও পড়বা। নীতি ও নৈতিকতা, সামাজিক ন্যায় বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা। আমরা কি বললাম, এটা মূল্যবোধের উপাদান বা ভিত্তিসমূহ। মূল্যবোধের উপাদান বা ভিত্তিসমূহ পড়বা। তারপর হচ্ছে মূল্যবোধের শ্রেণীবিভাগ। মূল্যবোধের শ্রেণীবিভাগ দেখো, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, তারপর হচ্ছে কি বুদ্ধিভিত্তিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ। দেখো সামাজিক মূল্যবোধটা কি? সামাজিক মূল্যবোধ হলো মানুষের আচার বিচারের মানদণ্ড। সামাজিক মূল্যবোধ হলো মানুষের আচার বিচারের কি মানদণ্ড। সামাজিক মূল্যবোধ হলো সমাজের শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায় বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, দানশীলতা ইত্যাদি সমষ্টি হচ্ছে কি সামাজিক মূল্যবোধ। আবার দেখো সামাজিক মূল্যবোধটা কি? সামাজিক মূল্যবোধ হলো সামাজিক শিষ্টতা, সততা, সভ্যতা, সত্যবাদিতা, ন্যায়বোধ, ন্যায় বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, দানশীলতা ইত্যাদি হচ্ছে সামাজিক মূল্যবোধের অন্তর্ভুক্ত, যেগুলো নিয়ে বিচার করা হয়, ভালো মতো বিচার করা হয়। রাজনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ হচ্ছে রাজনৈতিক আদর্শ, আনুগত্য, দায়িত্বশীলতা, দেশপ্রেম, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সহনশীলতা, শৃঙ্খলাবোধ প্রভৃতি বিষয় রাজনৈতিক মূল্যবোধের অংশবিশেষ। রাজনৈতিক মূল্যবোধ যদি গণতান্ত্রিক হয় তবে ওই রাষ্ট্র এবং সমাজ গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে পরিণত হবে। কারণ রাজনৈতিক মূল্যবোধ যদি গণতান্ত্রিক হয় তাহলে ওই রাষ্ট্রে এবং সমাজ হচ্ছে কি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজে কি পরিণত হবে। নৈতিক মূল্যবোধ, তারপর হচ্ছে কি বুদ্ধিভিত্তিক মূল্যবোধ, তারপর হচ্ছে কি ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ। তাহলে আমরা কি বললাম, মূল্যবোধের উপাদান সমূহ পড়লাম, মূল্যবোধের শ্রেণীবিভাগ পড়লাম, মূল্যবোধের বৈশিষ্ট্য পড়লাম, মূল্যবোধ কাকে বলে সেটা পড়লাম। এখন আমরা কি পড়বো? এখন হচ্ছে আমরা পড়বো আইন। আইন কাকে বলে? আমরা আগেই বলেছি আমরা পড়বো আজকে মূল্যবোধ, আইন, স্বাধীনতা, নৈতিকতা, সাম্য। তাহলে আমরা আজকে কি পড়বো? আইন। আইন কাকে বলে? আইন হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন। আবার শুনো, আইন হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন। কারিমা লক্ষ্য করো, সম্রাট লক্ষ্য করো, মিস কি বলছি? আইন হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন। আইন হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন। এটি হচ্ছে কি একটি ফার্সি শব্দ। আইন কি? আইন হচ্ছে ফার্সি শব্দ। দেখো আইন হচ্ছে দেখো আইন হচ্ছে ফার্সি শব্দ। আইন হচ্ছে ফার্সি শব্দ, ঠিক আছে? শব্দ আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? ল। ল আইনের প্রতিশব্দ হচ্ছে ল। এর উৎপত্তি হচ্ছে টিউটনিক শব্দ, লেখ থেকে এসেছে। টিউটনিক শব্দ, টিউটনিক শব্দ দেখো টিউটনিক শব্দ লেখ থেকে এসেছে। টিউটনিক শব্দ লেখ থেকে এসেছে। ল শব্দের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়। ল শব্দের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয় এবং এটি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তাহলে আমরা কি বুঝলাম? আইন হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন। আবার শোনো, আইন হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন। এটি একটি ফার্সি শব্দ। আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। এর উৎপত্তি টিউটনিক শব্দ লেখ থেকে এসেছে। ল শব্দের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়। এটা একই জায়গায় স্থির থাকে, এটা পরিবর্তন করা যায় না, স্থির বা অপরিবর্তনীয় এবং এটি সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। এটি সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। এটা দেখো এই সম্পর্কে জন অস্টিনের মতে দেখো জন অস্টিন কি বলেছেন? জন অস্টিন
দেখো এই সম্পর্কে জন অস্টিন কি বলেছেন। জন অস্টিনের মতে সার্বভৌম শাসকের আদেশই হচ্ছে আইন, সার্বভৌম শাসকের আদেশই হচ্ছে আইন। এখন আমি আমার ক্লাসে আমি বললাম তোমাদের এই কাজটা করতে হবে, তাহলে আমার আদেশটা কি আইনে পরিণত হবে। সার্বভৌম শাসকের আদেশ হচ্ছে আইন। জন অস্টিন মতে সার্বভৌম শাসকের আদেশই হচ্ছে আইন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে আইন হলো আবেগ বর্জিত যুক্তি। গ্রিক অ্যারিস্টটলের মতে আইন হচ্ছে আবেগ বর্জিত যুক্তি। আইন হচ্ছে আবেগ বর্জিত যুক্তি। ল ইজ দ্য প্যাশনেস রিজন। ল ইজ দ্য প্যাশনেস রিজন। তারপর হচ্ছে তাহলে কি মূলত আইন হলো, তাহলে আমরা কি বুঝলাম, মূলত আইন হলো আইনের প্রয়োগের মাধ্যমে সবলের অত্যাচার থেকে দুর্বলকে রক্ষা করা। তাহলে মূলত হচ্ছে কি আইন হলো আইনের প্রয়োগের মাধ্যমে, মূলত হচ্ছে কি আইন হলো আইনের প্রয়োগের মাধ্যমে সবলের অত্যাচার থেকে দুর্বলকে রক্ষা করা। তাহলে আমরা কি বললাম, আইন কাকে বলে, আইন কাকে বলে, আইন হচ্ছে আইনের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়। হচ্ছে কি মূলত আইন হলো আইনের প্রয়োগের মাধ্যমে সবলের অত্যাচার থেকে দুর্বলকে রক্ষা করা। এটা কি শব্দ, ফার্সি শব্দ। কোথা থেকে এসেছে, টিউটনিক শব্দ, লেক শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ল শব্দের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয় এবং এটি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। দেখো আইনের উৎস, অধ্যাপক হল্যান্ড আইনের 6টি উৎসের কথা বলেছেন। প্রথা কি কি, দেখো প্রথা, ধর্ম, বিচারকের রায়। তারপর দেখো 6টি কথা বলেছেন। প্রথা, ধর্ম, বিচারকের রায়, তারপর হচ্ছে আইনবিদদের গ্রন্থ, ন্যায়বোধ আইনসভা, ন্যায়বোধ আইনসভা। তাহলে আমরা দেখো আইনের প্রধান উৎস কয়টি। অধ্যাপক হল্যান্ড আইনের 6টি উৎসের কথা বলেছেন। প্রথা, ধর্ম, বিচারকের রায়, আইনবিদদের গ্রন্থ, ন্যায়বোধ আইনসভা। তাহলে আমরা কয়টা পড়লাম, জন অস্টিন হল্যান্ড কি বলেছেন, 6টা উৎসের কথা বলেছেন। প্রথা, ধর্ম, বিচারকের রায়, আইনবিদদের গ্রন্থ, ন্যায়বোধ আইনসভা। ঠিক আছে। দেখো আইনের শ্রেণীবিভাগ কয়টি। আইনের শ্রেণীবিভাগ প্রধানত 2 প্রকার। আইনের শ্রেণীবিভাগ প্রধানত কয় প্রকার, 2 প্রকার। এক হচ্ছে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের পার্থক্যের ভিত্তিতে আইন, আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের পার্থক্যের ভিত্তিতে আইন, আইন কাদের সঙ্গে সম্পর্কযুক্ত সেই সম্পর্কের ভিত্তিতে আইন, আইন কাদের সঙ্গে সম্পর্কযুক্ত সেই সম্পর্কের ভিত্তিতে আইন। আইনের শ্রেণীবিভাগ দেখো একটা কোশ্চেন কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু এমনিতেই আসে, আমাদের সবসময় আসে। দেখো একটা প্রশ্ন কিন্তু আসে, আমাদের আইন মান্য করার কারণ কি, আমাদের কেন আইন মান্য করতে হবে, আইন মান্য করার কারণ কি, আইন কেন মান্য করতে হবে, আইন কেন মান্য করতে হবে, বা আইন মান্য করা কেন প্রয়োজন। ঠিক আছে, আইন মান্য করা কেন করতে হবে বা কেন প্রয়োজন। এই কোশ্চেনটা কিন্তু প্রায় সময় আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কেন মান্য করতে হবে, কারণ আইনের প্রতি শ্রদ্ধাবোধ, বহুকাল থেকে আইনের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকাতে আমাদের কি করতে হবে, আইন মান্য করতে হবে। তারপরে শাস্তির ভয়ে, মানুষ শাস্তির ভয়ে কি করে, আইন মান্য করে। আইন মান্য করা বাধ্যতামূলক, কেননা আইনের পেছনে সার্বভৌম শক্তির সমর্থন থাকে। কারণ আইন যদি মান্য না, শাস্তির ভয়, যে আইন যদি মান্য না করে আমাকে এরকম শাস্তি হতে পারে, শাস্তির ভয়, সহানুভূতিতার ভয়ে, যৌক্তিকতার ভয়ে, নিরাপত্তার ভয়ে,
তারপর হচ্ছে ন্যায়বোধের ভয়ে, তারপর হচ্ছে ভবিষ্যৎ প্রয়োজনের কারণে আমরা আইনটাকে মান্য করি। অধিকার রক্ষার কারণে, আমাদের যে অধিকারগুলো আছে সেগুলো রক্ষার কারণে আমরা কি আইনটাকে মান্য করে থাকি। আইন মান্য করার সুবিধাসমূহ আছে দেখো, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, অধিকার সংরক্ষণ করা, প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা, পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা, আইনের সামনে। ঠিক আছে, আমরা এখন কি করবো, নৈতিকতা। তারপর আইন শেষ করলাম, আমরা এখন করবো কি, নৈতিকতা। নৈতিকতা কাকে বলে? ঠিক আছে, আমরা আজকে এখন কি করবো, নৈতিকতা কাকে বলে। নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। আইন হলো একটা মানসিক অবস্থা। কারণ দেখো, নৈতিক কোনো কিছু তোমাকে তৈরি করে দিতে পারবে না, এবং তুমি অন্যের কাছ থেকে দেখে ওইটা অনেকেই শিখে থাকে। কারণ এটা দুই রকম, একটা হচ্ছে বই পুস্তক দেখে শেখা, আর একটা হচ্ছে কি কাউকে দেখে অনুকরণ করে শেখা। কারণ এটা হচ্ছে একটা মানসিক অবস্থা। কারণ মনের যে অবস্থাটা সেটাকে কি বলে, নৈতিকতাটা বলা হয়। কারণ নৈতিকতা কেউ কাউকে তৈরি করে দিতে পারে না। বুঝলেন? নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। কারণ তুমি যখন রাস্তা দিয়ে একজন ভিক্ষুক হেঁটে যাবে, তাকে ভিক্ষা দেওয়া, তারপর অন্ধ লোককে রাস্তায় পার করে দেওয়া, তারপর যখন বয়স্ক পিতামাতা থাকবে তাদের বয়সকালে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের আদর যত্ন করা, তাদের ভালোবাসা হচ্ছে তোমার নৈতিকতার মধ্যে পড়ে। কিন্তু কোনো আইনের মধ্যে নেই যে তুমি ভিক্ষুককে তুমি ভিক্ষা দিতে হবে, কোনো আইনের মধ্যে নেই তুমি এক অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করে দিবা। ঠিক আছে, কেউ একজন অসুস্থ রোগী তোমারই পাশে, তোমারই প্রতিবেশী একজন অসুস্থ হয়ে আছে, তাকে সাহায্য করা, এটা তোমার কোনো আইনই নেই, কিন্তু এটা তোমার নৈতিকতা বোধ থেকে জাগ্রত হবে। ঠিক আছে, নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মরালিটি। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মরালিটি, MOR। নৈতিকতা হচ্ছে MORAL। নৈতিকতার ইংরেজি হচ্ছে কি, মরালিটি, MORALITY, মরালিটি, যার ল্যাটিন শব্দ মরালিটিস থেকে এসেছে, যার ল্যাটিন শব্দ মরালিটিস থেকে এসেছে। মরালিটি শব্দের অর্থ হচ্ছে সঠিক আচরণ। মরালিটি শব্দের অর্থ হচ্ছে সঠিক আচরণ, আচার আচরণ, রীতিনীতি ও চরিত্র। মরালিটি শব্দের অর্থ হচ্ছে সঠিক আচার আচরণ ও রীতিনীতি ও চরিত্র। নৈতিকতা হলো সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি। নৈতিকতা হলো সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি। নৈতিকতা মানুষের মনে উদ্ভূত ও বিকশিত হয় এবং যা এটিকে সমাজ লালন করে। ঠিক আছে, যা এটিকে সমাজ লালন করে। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল তার ইথিক্স নামক গ্রন্থে সামাজিক বিধিনিষেধের বিবরণ দিয়েছেন। তার মতে সদ্গুণ দুই ধরনের, একটা হচ্ছে বুদ্ধিভিত্তিক, একটা হচ্ছে কি নৈতিক। বুদ্ধিভিত্তিক গুণগুলো হচ্ছে মানুষ কি, গুণগুলো আসে শিক্ষা থেকে, আর নৈতিক গুণগুলো তৈরি হয় মানুষের দৈনন্দিন অভ্যাসের মধ্য দিয়ে। কারণ যেটা দুই প্রকার। এরিস্টটল কি বলেছেন, তার ইথিক্স গ্রন্থে বলেছেন যে সদ্গুণগুলো দুই প্রকার, একটা হচ্ছে কি বুদ্ধিভিত্তিক, একটা হচ্ছে কি নৈতিক। বুদ্ধিভিত্তিকগুলো আছে মানুষ বই পুস্তক পড়লে এটা শিক্ষা গ্রহণ করে, আর নৈতিক সদ্গুণগুলো আছে মানুষের দৈনন্দিন অভ্যাসের থেকে আছে। কারণ কিছু কিছু বুদ্ধিভিত্তিক যে তোমার জ্ঞানগুলি আহরণ করবা, সেটা হচ্ছে তুমি বই পুস্তক পড়লে তোমার সেই জ্ঞানটা আহরণ করা যাবে। আর নৈতিক যে সদ্গুণগুলো আছে সেটা তুমি মানুষের দৈনন্দিন অভ্যাস থেকে। এখন আমি যখন বাসা, এই যে করোনাকালীন সময় মনে করো, যখন আমি নিজে যখন বাসায় যাব, আগে ফ্রেশ হব, গোসল করব, আগে ড্রেস আপ চেঞ্জ করব, হাত মুখ ধুবো, গোসল করব, তারপর ফ্রেশ হওয়ার পর তখন আমি আমার বাচ্চাকে ধরবো, খাওয়া দাওয়া করবো। এই শিক্ষাটা কিন্তু আমারটা দেখে দেখে আমার বাচ্চা সেই শিক্ষাটা লাভ করবে। তারপর আমি যখন বড়কে শ্রদ্ধা করব, তখন আমার বাচ্চা ঠিক আমাকেও শ্রদ্ধা করবে, বড়দেরকেও শ্রদ্ধা করবে। এই শিক্ষাগুলি মানুষের দৈনন্দিন অভ্যাস থেকে চলে আসে। তুমি যখন খারাপ বিহেভ করবা তোমার বাবা মার সাথে, তোমার ছোট ভাই বোন তাই হবে, কিন্তু পরবর্তীতে যখন তুমি বাবা মা হবা, তোমার সাথে ঠিক সেম কাহিনীটাই হবে। তাহলে হচ্ছে কি, মূলত নৈতিকতা হলো ভালো মন্দের মধ্যে পার্থক্য তৈরি করে, কোনটি করা উচিত আর কোনটি করা উচিত নয় তা নির্ধারণ করে। মূলত নৈতিকতা হলো কি, ভালো মন্দের মধ্যে কি পার্থক্য তৈরি করে, কোনটি করা আমাদের উচিত আর কোনটি করা উচিত নয়। স্বাধীনতা, আমরা আবার বলবো কি, আজকে বলবো কি, স্বাধীনতা। স্বাধীনতা সভ্য সমাজের অপরিহার্য উপাদান। স্বাধীনতা হচ্ছে সভ্য সমাজের অপরিহার্য
সমাজ রাষ্ট্র উন্নতি লাভ করতে পারে না। স্বাধীনতা হচ্ছে সভ্য সমাজের একটি অপরিহার্য উপাদান। স্বাধীনতা ছাড়া কোনো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র উন্নতি লাভ করতে পারে না। স্বাধীনতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? লিবার্টি। লিবার্টি শব্দটি কোথেকে এসেছে? ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে। কোথেকে এসেছে? ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে, যার অর্থ ফ্রি বা স্বাধীন। যার অর্থ ফ্রি বা স্বাধীন। সাধারণ অর্থে নিজের ইচ্ছে অনুযায়ী কোনো কিছু করাকে স্বাধীনতা বলে। সাধারণত স্বাধীনতা বলতে হচ্ছে নিজের ইচ্ছে অনুযায়ী কোনো কিছু করাকে স্বাধীনতা বলে, কিন্তু পৌরাণিক ভাষায় স্বাধীনতা এরকম অর্থ প্রকাশ করে না। নিজের ইচ্ছে মতো কোনো কিছু করাকে স্বাধীনতা বলে, কিন্তু যদি নিজের ইচ্ছে স্বাধীনতা ভোগ করতে গিয়ে, অধিকার ভোগ করতে গিয়ে অন্যের অধিকারে হস্তক্ষেপ স্বাধীনতা নষ্ট না হয়। কিন্তু পরিণত সুশাসনের ভাষায় অপরের অধিকার বা স্বাধীনতা হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা মতো কাজ করাকে কি বলে? অধিকারকেই বলা হয় স্বাধীনতা। কারণ আমি যে কাজটা করছি, আমি এখন আমার বাড়িতে আজকে বিয়ে বাড়ি, আমি গান ছাড়তেই পারি, আমি মজা করতেই পারি, কিন্তু আমাকে খেয়াল করতে হবে পাশের বাড়িতে একজন অসুস্থ রোগী আছে, তার যাতে হার্টের রোগী আছে, তার যাতে সেই কষ্টটা না হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমি গান বাজনা আনন্দ সবই করবো, বাট পাশে যে আমার পাশে যে প্রতিবেশী আছে তার যাতে কোনো রকমের অধিকার বা তার সাথে অধিকার স্বাধীনতা যাতে নষ্ট না হয়। ঠিক আছে? এই সম্পর্কে অধ্যাপক গ্যাটের এর মতে স্বাধীনতা হলো যেসব কাজ করা, উপভোগ করা, যেগুলো করা উপভোগ করা যোগ্য। স্বাধীনতা হলো যে সকল কাজগুলো, যেসব কাজগুলো আমরা করতে পারবো এবং উপভোগ করতে পারবো, এবং যেগুলো করা এবং উপভোগ করার যোগ্য, তাদেরকে কি বলা হয়? স্বাধীনতা বলা হয়। আবার অধ্যাপক সিলির মতে অতি শাসনের বিপরীত ব্যবস্থাই হলো কি? স্বাধীনতা। অতি শাসনের বিপরীত ব্যবস্থাই হলো কি? স্বাধীনতা। অধ্যাপক সিলির মতে অতি শাসনের বিপরীত ব্যবস্থাই হলো স্বাধীনতা। কারণ মূলত আমরা কি বলছিলাম? স্বাধীনতা বলতে নিজের ইচ্ছে অনুযায়ী কোনো কিছু করাকে আমরা স্বাধীনতা বলি, কিন্তু স্বাধীনতা ভোগ করতে গিয়ে বা স্বাধীনতা উপভোগ করতে গিয়ে যাতে অন্যের অধিকার বা স্বাধীনতা কোনো রকমের হস্তক্ষেপ না হয়। তারপর আমরা কি করবো? সাম্য। সাম্য কাকে বলে? সাধারণ অর্থে সাম্য অর্থে পরস্পরের সমতা বা সমান অভিন্নতা। সাধারণ অর্থে সাম্য অর্থ হচ্ছে পরস্পর সমতা বা সমান অভিন্নতা। সাম্যের ইংরেজি প্রতিশব্দ হলো ইকুয়ালিটি। সাম্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? ইকুয়ালিটি, যার অর্থ হচ্ছে সমান বা সমতা। যার অর্থ হচ্ছে সমান বা সমতা। কিন্তু পরিণতি ও সুশাসনের সাম্য বলতে বোঝায় সমাজে কোনো বিশেষ শ্রেণীর জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা না রেখে সকল শ্রেণী পেশার মানুষের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাকে কি বলা হয়? সাম্য বলে। সাধারণ অর্থে সাম্য বলতে কি বলে? সমতা বা সমানকে বোঝায়, কিন্তু পরিণতি ও সুশাসনের ভাষায় সাম্য বলতে সমাজে কোনো বিশেষ শ্রেণী বা পেশার মানুষের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা না রেখে সকল শ্রেণী পেশার মানুষের জন্য একই রকম সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাকে কি বলা হয়? সাম্য বলা হয়। 19শ শতাব্দীতে সাম্য বলতে আইনের চোখে সকলেই সমান এবং ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত হওয়া সমান অধিকার ও সুযোগ সুবিধা লাভ করাকে কি বোঝা হয়? সাম্য বলা হয়। তাহলে দেখো আমরা আজকে এই অধ্যায়ে কি বললাম? মূল্যবোধ কাকে বলে, আইন কাকে বলে, স্বাধীনতা কাকে বলে, নৈতিকতা কাকে বলে, সাম্য কাকে বলে। আমরা এই অধ্যায়টা আগেও পড়েছি, এখন আরেকবার একটু রিভিশন দেখলাম যে আমার প্রিয় স্টুডেন্টরা সেটা মনে আছে কিনা। ঠিক আছে? তাহলে আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টা আজকে শেষ করলাম। ঠিক আছে? তোমাদের এই অধ্যায়টা আজকে শেষ করার পরে আমি আবারও বলছি, তোমরা এই ক্লাসগুলো নিয়মিত করো। প্রতি মঙ্গল আমার সাথে ক্লাসে, শুধু আমার ক্লাস না, আমার প্রত্যেকটা সাবজেক্টের যে টিচাররা ক্লাসগুলি করছে কষ্ট করে, সকলের কাছে অনুরোধ থাকবে সেই ক্লাসগুলি নিয়মিত করো, পরীক্ষায় অংশগ্রহণ করো, পরীক্ষাগুলি দাও। যারা এখনও ভর্তি হবে তারা ভর্তি হয়ে যাও। তোমাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে তোমরা নিয়মিত ক্লাসগুলি করো, পরীক্ষা দাও। তোমাদের যে যেখানে থাকো তাদের সুস্থতা কামনা করে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।